গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত। সৌদি আরব ও তুরস্কের নিন্দা, ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে হবে গণজমায়েত। রাজনৈতিক মামলা প্রত্যাহারে জেলা থেকে সুপারিশ নিচ্ছে আইন মন্ত্রণালয়। এই সুযোগ কাজে ব্যক্তিগত প্রত্যাহারে সুপারিশের হিড়িক। নদী ও হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়িদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী শুরু। ৩ পার্বত্য জেলায় উৎসবের আমেজ, থাকছে ৩ দিন ব্যাপী আয়োজন। আজকে আমাদের ফুল বিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায়, আর নতুন বছরকে আমরা স্বাগত জানাই। পহেলা বৈশাখ ঘিরে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের ৫,০০০ মৃৎশিল্পী তৈরি করছেন মাটির খেলনা, থালা, বাটি, কলসসহ নানা পণ্য। এবং বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডিয়ান ফুটবলার সামিদ সোম। জুনে গায়ে তুলবেন লাল সবুজের জার্সি, পাসপোর্ট বানাচ্ছেন বাফুফে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার দক্ষিণাঞ্চলে আইডিএফ এর হাতে ১০ জনের একটি পরিবারের সবাই নিহত হন, যাদের মধ্যে ৭ জনই শিশু। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। এদিকে জাতিসংঘের বিশ্লেষণ বলছে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে চালানো ৩৬টি হামলায় নিহত হয়েছেন শুধু নারী ও শিশু। গাজার মানবিক পরিস্থিতিকে পৃথিবীর দোজখ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস। সেই সঙ্গে অস্থায়ী হাসপাতালগুলোর রসদ ২ সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যাবে বলে সতর্কতা সংস্থাটির। এদিকে গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি। শুক্রবার তুরস্কের আন্তালিয়া গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজের অবস্থান ব্যক্ত করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুরতার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াতে অংশ নেবেন সর্বস্তরের মানুষ। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতাসহ সর্বস্তরের মানুষ। দুপুর ২টায় বাংলা মোটর, কাকরাইল মোড়, নীলক্ষেত সহ নগরীর ৫টি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবে সবাই। এ সময় বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ঘোষণাপত্র পাঠ সহ শপথ নেবেন অংশগ্রহণকারীরা। কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করে ইসলামী যুব আন্দোলন সহ সাধারণ মুসল্লিরা। শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এসব কর্মসূচিতে ইসরায়েলের উপর চাপ বাড়াতে বাংলাদেশ সরকার সহ বিশ্ব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বাইতুল মুকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বাইতুল মুকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতারা গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসীকে ইসরায়েলি সব পণ্য বয়কটের আহ্বান জানান। আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ইসরায়েল এবং মার্কিন যে পণ্য আছে আমরা এই পণ্য বয়কট করব।
পরে পুরানা পল্টন এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও আলাদা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। এ সময় দলটির নেতারা বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নীতির পরিবর্তন প্রয়োজন। যারা সভ্য রাষ্ট্র বলে পরিচিত তারা এসে দাঁড়াচ্ছে, যুদ্ধে তাদেরকে সহযোগিতা করছে। জাতিসংঘ একটা সংঘ হিসাবে, একটা সংস্থা হিসাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে না। জাতিসংঘের নীতির বদল দরকার। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলি গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, জাতিসংঘে এই আওয়াজ তুলুন যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীকে ফিলিস্তিনি মজলুম জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী, মাদারীপুর, নাটোর, নোয়াখালী, পটুয়াখালী ও জামালপুরে মুসল্লিরা রাস্তায় নেমে এসে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা। প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের মুক্তি চান। একই সঙ্গে ইসরায়েলের নামে চলা ব্যবসা অবিলম্বে বাংলাদেশে বন্ধ করার দাবিও জানান তারা। আসল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। ইসরায়েলি গণহত্যায় ফিলিস্তিনের গাজায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এই সময় ফিলিস্তিনবাসীর পাশে থাকতে বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়। বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে নাটোর ও নোয়াখালীতে মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে পৌর শহরের ঝাউতলায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা করে হাজার হাজার মুসলিম ভাই বোন, বৃদ্ধ ও শিশুদের হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার দাবি জানান তারা। তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি রব্বুল মুস্তাদাফিন। এছাড়াও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা থেকে সুপারিশ নিচ্ছে আইন মন্ত্রণালয়। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত বিরোধ, জমিজমা, মাদক, এমনকি চাকরি জীবনে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে হওয়া মামলাও প্রত্যাহারে দলীয় সুপারিশের হিড়িক পড়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ব্যক্তিগত মামলা প্রত্যাহারে সুপারিশের কোনো সুযোগ নেই। কাজী শাহেদের প্রতিবেদন। চিকিৎসক নেতা তৌফিকুল ইসলাম মোহাম্মদ বেলালের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এই ড্যাব নেতার পক্ষ থেকে মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছে। চারঘাট থানায় এক বিএনপি নেতার নামে ইয়াবা চোরাচালানের মামলা হয়, সেটিও প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। ব্যক্তিগত বিরোধ, জমিজমা এবং মাদকের মামলা রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহারের এমন অনেক আবেদন জমা পড়ছে জেলা প্রশাসকের কাছে। মামলাগুলো প্রত্যাহারে দলের পক্ষ থেকে চাপ বাড়ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ওপর। যেগুলি রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, আমরা শুধুমাত্র সেইগুলি সুপারিশ করছি, এর বাইরে কিছু না। আমরা যেগুলো রাজনৈতিক মামলা সেগুলোই শুধু মতামত দিচ্ছি, যেগুলো রাজনৈতিক মামলা হিসাবে প্রত্যাহার করা যাইতে পারে। কিন্তু যেগুলো আমরা দেখছি না অরাজনৈতিক, সেগুলো আমরা কখনোই সাপোর্ট করি না।
রাজশাহী জেলা ও মহানগরে এ পর্যন্ত 1300টি মামলাকে হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও মহানগর পুলিশ কমিশনার। কমিটি যেগুলো মনে করতেছে সেগুলোকে কমিটি সুপারিশ করতেছে। তো আমাদের এখানে যেগুলো আছে এগুলো এখনো প্রক্রিয়া চলমান। এর মধ্যে আমরা বেশ কিছু আদেশ পাইছি মন্ত্রণালয় থেকে, কোর্টে পাঠানো হচ্ছে। আর কিছু এখনো এই কমিটিতে আছে, এখনো যাচাই বাছাই চলছে। তবে বিএনপি ও জামাত নেতাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে যেসব মামলা করেছে রহস্যজনক কারণে প্রত্যাহার প্রক্রিয়ায় সেগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। দুঃখজনক হলো সত্য যে আমাদের এই রাজশাহীর মামলাগুলা এখন পর্যন্ত প্রত্যাহারের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করছি না। সরকার আসার পরে আমাদের একটা সময় দিয়েছিল যে এতদিনের ভিতরে সমস্ত যেগুলো রাজনৈতিক মামলা আছে তার লিস্ট পাঠাতে। আমরা সেই মামলার লিস্টগুলো আমরা প্রপার চ্যানেলে আমরা পাঠিয়েছি, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো দ্রুত এটা নিষ্পত্তি হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম যৌক্তিক বা ফলাফল আমরা এখনো পাইনি রাজশাহীতে। গত 15 বছরে রাজশাহীতে বিএনপি জামাত নেতাকর্মীদের নামে 2000-এর বেশি মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 50টি প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। প্রাকৃতিক পানির উৎসে ফুল ভাসিয়ে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব বৈশাখী। শনিবার ভোর থেকে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে নদী, ঝর্ণা বা ছড়ার কাছে আসতে শুরু করেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ পার্বত্য অঞ্চলের প্রায় প্রতিটি জনগোষ্ঠী। গঙ্গা দেবীর সম্মানে এসব জায়গায় ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন আয়োজন। পরে নাচ, গান, 5 জন রান্না, প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যাওয়ার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আগমন জানাবেন আদিবাসীরা। এই উৎসব ঘিরে পাহাড়ে থাকছে 3 দিন ব্যাপী নানা আয়োজন। আজকে আমাদের ফুল বিজুতে আসলে সকলে মঙ্গল কামনা করা হয়, গঙ্গা দেবীর পূজা করা হয়, এই জন্যই আসলে ফুল দেয়া। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায় আর নতুন বছরকে হচ্ছে আমরা স্বাগত জানাই। বৈশাখী নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, পাহাড়ে বৈশাখীর আমেজ কেমন দেখছেন জানাবেন। দারুণ আমেজ। পাহাড়ে এবারের যে আয়োজন বিশু বা বিজু উৎসব, যেটি আজকে থেকে শুরু হয়েছে, এখানে উপস্থিতি, ব্যাপক উপস্থিতি। আসলে সকাল 6টা থেকে শুরু করে এখন 8টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত সাঙ্গু নদীর তীরে মানুষের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আজকের এই দিনটিতে তঞ্চঙ্গারা বিশু এবং চাকমারা বিজু হিসেবে আসলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসিয়ে আজকের দিনটি শুরুটা করে থাকে। অর্থাৎ পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের উদ্দেশ্যেই নদীতে ফুল ভাসানো হয়। আমি দেখতে পাচ্ছি সকাল 6টা থেকে বান্দরবানের যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীতে এসে বিভিন্ন বয়সী নারী পুরুষ উপস্থিত হয়েছেন, তারা ফুল ভাসিয়েছেন। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। তো আজকের কি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তোমরা দিনটি পালন করছো? প্রথমত সবাইকে জানাই ফুল বিজুর অনেক অনেক শুভেচ্ছা। প্রথমত আমরা হচ্ছে পরিবার নিয়ে এখানে ফুল বসাতেছি। আমাদের সাথে আমাদের আরো বন্ধু বান্ধব রয়েছে। প্রথমত আমরা হচ্ছে সকাল সকাল গাছ থেকে ফুল নিই, ফুল নেওয়ার পর মালা গাঁথিয়ে যে আমাদের বাসার দরজা আছে সেখানে আমরা সাজিয়ে থাকি এবং পরবর্তীতে পরিবার নিয়ে এসে নদীতে এসে ফুল উৎসর্গ করে থাকি। মূলত আমরা এই কাজটা করে থাকি হচ্ছে পুরনো বছরে যে আমাদের শত্রুতা ছিল বা কারোর সাথে তো প্রতি বছরই মানে ঝামেলা তো লেগেই থাকে, তো আমাদের যে পুরনো বছরের যে ধরনের শত্রুতা ছিল ওগুলো সবকিছু ভুলে গিয়ে নতুন করে সকলে মিলে একসাথে সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসে ফুল মা গঙ্গার কাছে ফুল উৎসর্গ করে থাকি। নতুন বছরে তোমার কি প্রত্যাশা? নতুন বছরে মূলত আমাদের প্রত্যাশা হচ্ছে
আমাদের যে আমরা যাতে সকলে কোনো ধরনের বিভেদ ছাড়া সম্প্রীতির সাথে যাতে আমরা সকলে এগিয়ে যেতে পারি। আসলে যেমনটি শুনছিলেন, আমি যদি একটু পেছনে গিয়ে জানাতে চাই, ইতিপূর্বে পাহাড়ে নানা ধরনের সংঘাত, খুনোখুনি, অপহরণ, চাঁদাবাজি, নানা কারণে পাহাড়ে যে বৈশাখী উৎসব বলি, বিজু বলি বা বিশু বলি, এই আনুষ্ঠানিকতার মধ্যে কিছু ভাটা পড়েছিল। কিন্তু এবারে মানুষের মাঝে উৎসাহ যেমন দেখছি, উদ্দীপনা তেমন দেখছি, উপস্থিতিও বেড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বান্দরবানে বাইরে থেকে পর্যটকরাও আসেন, বিদেশি পর্যটকরাও আসেন। অর্থাৎ আজকের যে আনুষ্ঠানিকতার মাঝে উৎসাহ উদ্দীপনা ব্যাপক আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে আজকের আয়োজক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন, বিকেলে ঘিলা খেলার আয়োজন রয়েছে রেইসা এলাকায়, যেখানে বান্দরবানে বসবাসরত তঞ্চঙ্গা থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ আসলে এখানে উপস্থিত হয়ে থাকেন। এই যে এখন একটু আগে এখানে নদীতে ফুল ভাসানো হলো, ফুল ভাসানোর পরে তাদের যে একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যাবে, তারা পাঁচজন রান্না করেছে সেগুলো আপ্যায়ন করা হয়। এই আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে যারা আসছেন তারা একে অপরকে ছবি তুলে আজকের এই দিনটিকে স্মৃতি হিসেবে ধরে রাখছেন, ক্যামেরাবন্দি করছেন। এখনো পর্যন্ত তাদের যে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা যেন তাদের একদম কমছে না। আমরা অতীতে দেখেছি অনুষ্ঠান শুরু কিছুক্ষণের মধ্যেই তা সমাপ্ত হয়, কিন্তু আমরা দেখেছি সকাল 6টা থেকে এখন 8:15 এখনো পর্যন্ত সাঙ্গু নদীর তীরে মানুষের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে। শিশুরাও এখনো পর্যন্ত নদীর পাড়ে, সাঙ্গু নদীর পাড়ে যে আজকের যে বিশু বা বিজু উৎসবে তারা সামিল হয়েছেন, কেউ খেলছেন। আমরা দেখেছি যে পাশে যে নদী রয়েছে সাঙ্গু নদীতে অনেকে আমরা দেখছি স্নান করতেও দেখছি। এখনো পর্যন্ত অনেকে ফুল বাসাচ্ছেন নদীর ওপারে। আমরা দেখতে পাচ্ছি যে যেটি সকাল 6টায় শুরু হয়েছে, এখনো পর্যন্ত ধাপে ধাপে তারা বিভিন্ন পাড়া থেকে গ্রুপ করে এসে তারা ফুল বাসাচ্ছেন গঙ্গা দেবীর উদ্দেশ্যে। আসলে সবার প্রত্যাশা এবার যে পাহাড়ে যে অশান্ত যে পরিবেশ, সেটি পাহাড়ে শান্তি ফিরে আসুক, সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য সম্প্রীতি আবারও ফিরে আসুক, এমনটি প্রত্যাশা করেছেন নতুন বছরকে কেন্দ্র করে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বিশুর সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিও। আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, সেখানের বৈশাখীর আয়োজন কেমন দেখছেন জানাবেন। আয়েশা, আসলে পাহাড়ের যে প্রধান সামাজিক উৎসব, পাহাড়ে 14টি ভাষাভাষী মানুষের বসবাস, তাদের যে প্রধান সামাজিক উৎসব বিজু, বিহু, বিশু, সাংরাই, চাংরাই, এইসব প্রধান সামাজিক উৎসবের মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেল আজ সূর্যোদয়ের সাথে সাথেই। আজকের দিনটিকে বলা হয় ফুল বিজু। আজকের দিনে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পাহাড়ের অধিবাসীরা ফুল ভাসিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আজকের দিনে আসলে আগামী 3 দিন ব্যাপী যে প্রধান সামাজিক উৎসবের মূল আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে। বর্তমানে আমি রয়েছি রাঙামাটি শহরের তবলচরিত কেরানি পাহাড় এলাকায়। এখানে আসলে রাঙামাটি শহরের সবচেয়ে বড় যে ফুল ভাসানোর যে উৎসব, সেটি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি সূর্যোদয়ের সাথে সাথেই হাজারো পাহাড়ি তরুণ তরুণী এখানে জড়ো হয়েছেন। তারা কাপ্তাই লেকে ফুল ভাসাচ্ছেন এবং ফুল ভাসানোর মধ্য দিয়ে তারা পুরাতন বছরের যে দুঃখ, কষ্ট, গ্লানি সেগুলোকে বিদায় জানিয়ে নতুন বছরের শুভকামনা এবং নতুন বছরের শুভকামনা তারা জানাচ্ছেন। আমি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন পুণ্যার্থী, আমি আসলে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আজকের দিনটি কেন গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে আপনারা আসলে কি করে থাকেন? আজকের দিনটা হলো আদিবাসীদের ফুল বিজু। আমরা আদিবাসীরা যেখানেই থাকি না কেন সবাই কিন্তু আজকের দিনে তারা নিজ নিজ ঘরে ফিরে আসবে এবং ওই ফুল বিজুর জন্য আমরা পুরাতন বছরটাকে বিদায় দিই গঙ্গা মাকে ফুলের মাধ্যমে, এবং পুরাতন বছর যে আপদ বিপদ ছিল সেগুলো আমরা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং নতুন বছরের ফুলের মাধ্যমে আমরা বরণ করে দিই, যাহাতে নতুন বছরটা যাহাতে আমাদের সুস্থভাবে শান্তিতে কেটে উঠতে পারি। এটার জন্য আমরা এই ফুল বিজুটা উদযাপন করি। আজকের দিনের আমাদের 3 দিন, আগামীকাল হলো মেন বিজু এবং 14 তারিখ হলো আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমরা মন্দিরে গিয়া পূর্ণ অনুষ্ঠান করব। এটাই হলো। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলেন একজন পুণ্যার্থীর কাছ থেকে যে আজকে আসলে যে মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে আজকে শুরু হয়েছে এবং আগামী 2 দিন আসলে সেটি চলবে। আগামীকাল মূল বিজু এবং পরশুদিন পয়লা বৈশাখ তারা পালন করবেন। আমি আরেকজন পুণ্যার্থীর সাথে কথা বলবো। আজকে আসলে এখানে কেন এসেছেন এবং আপনি ফুল ভাসিয়েছেন কিনা, নতুন বছরে কি প্রত্যাশা করছেন? আমরা হচ্ছে এখানে আছি যে নতুন বছর করতে আর কি, মানে বরণ করে নিতে, পুরান বছর মানে ফেলে দিতে আর কি নতুন বছরে। ঠিক আছে, আমরা শুনছিলাম যে তারা আসলে বলছিলেন যে পুরাতন বছরের যে দুঃখ কষ্ট গ্লানি রয়েছে সে দুঃখ কষ্ট গ্লানি তারা আজকে ফুল ভাসানোর মধ্য দিয়ে এই পুরাতন বর্ষকে তারা বিদায় জানাচ্ছেন এবং আগামীর যে নতুন বছর তারা আসছে সেই নতুন বছরটি যাতে তারা সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে কাটাতে পারে সেই শুভকামনা জানিয়ে আসলে তারা এখানে ফুল ভাসাচ্ছেন। আজকে এই কেরানী পাহাড় ছাড়াও রাঙামাটির আরো অনেকগুলো জায়গাতে আসলে এই ফুল বিজুর ফুল ভাসানো অনুষ্ঠিত হচ্ছে, যেমনটি গর্জনতলী, মধ্যদ্বীপ, রাজবনবিহার, স্বর্ণঘাট সহ আরো অনেকগুলো জায়গাতে আসলে এই ফুল ভাসানো উৎসবটি পালিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম এই বিশু উদযাপন পরিষদের সদস্য সচিব ইন্টু মনি তালুকদারের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আসলে এই ফুল বিজু বা এই যে বৈশাখী অনুষ্ঠান বা বৈশাখী উৎসবটি এটি আসলে এখন পাহাড়ের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং এটি এখন শুধু নির্দিষ্ট কিছু জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, পাহাড়ের সকল অধিবাসী খুব স্বতঃস্ফূর্তভাবে এটি আসলে পালন করে থাকেন বলে তিনি আমাদেরকে বলছিলেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার পাহাড়ি তরুণ তরুণী সমবেত হয়েছেন এবং তারা কাপ্তাই লেকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাচ্ছেন। আমরা ফুল ভাসাচ্ছেন তারা এবং এই ফুল ভাসানোটা আরো কিছুক্ষণ চলবে এবং আগামীকাল রয়েছে মূল বিজু। মূল বিজুতে তারা আসলে পাজন রান্না করবেন, যে পাহাড়ের প্রধান মূল বিজুর মূল অনুষঙ্গ যে পাজন, সে পাজন রান্না করা হবে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে সে পাজন খাবেন এবং পরশুদিন 14 তারিখ তারা পয়লা বৈশাখ পালন করবেন। তো আসলে আয়েশা, এই ছিল আমার কাছে পাহাড়ের ফুল বিজুর সর্বশেষ। মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে সহকর্মী মিশু জানাচ্ছিলেন বৈশাখীর আমেজ নিয়ে। বাংলা নববর্ষ বরণে শোভাযাত্রার নাম বদলে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন এটিকে নাম পরিবর্তন নয়, বরং পুরনো ঐতিহ্যে ফিরে যাওয়া হিসেবে দেখছেন তারা। এদিন বেলা 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন। সেই সঙ্গে শোভাযাত্রার দুপাশে আইনশৃঙ্খলা সদস্য থাকারও সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। পহেলা বৈশাখের শোভাযাত্রা আর নয় মঙ্গল শোভাযাত্রা নামে, এবার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। নাম পরিবর্তন নয়, 3 দশক আগের ঐতিহ্যবাহী নামে এ শোভাযাত্রা ফিরছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে, সেটা হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে এবার হচ্ছে বাংলা বর্ষবরণ। শোভাযাত্রায় থাকবে স্বৈরাচারের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, মুগ্ধের পানির বোতল, পালকি, তরমুজের ফালির 5টি বড় মোটিফ সহ ছোট ছোট আরও অনেক মোটিফ। এবারের আয়োজনে অংশ নিবে পাহাড়ি ও সমতলের 28টি নৃগোষ্ঠী। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বার্তা থাকবে এবারের বর্ষবরণে, জানান চারুকলা অনুষদের ডিন আজহারুল। সংবাদ মাধ্যম ব্যক্তিবৃন্দ, এদিকে নববর্ষের দিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী ওঠানামা করবে না। সেই সঙ্গে বিকেল 5টার পর জনসাধারণ ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। বরাবরের মতোই এবার আয়োজনে বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
বাংলা নববর্ষ 1432-কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার 24 জুলাই অভ্যুত্থানকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা। শৈশব বর্মনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনাই নাহিদ। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করে নিতে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নববর্ষের শোভাযাত্রার রাজা, রানী, পেঁচাসহ পশু পাখির মুখোশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। এবার স্বৈরাচারের প্রতিকৃতি, ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা আর পালকির মতো বিষয়কে মোটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। উৎসব মুখর এই আয়োজনের প্রস্তুতি দেখতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পহেলা বৈশাখের দিন দেখবো সামনে থেকে, তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি এক্সাইটেড। তো আমরা অনেক বেশি এক্সাইটেড যে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে নববর্ষ উদযাপন করব, সকালে শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রায় আসবো, একসাথে পান্তা ইলিশ খাবো, ক্যাম্পাসে অনেক আড্ডা দিব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হবে নববর্ষ আশা দর্শনার্থীদের। এখানে সবকিছু দেখে এত কালারফুল, এত বিভিন্ন রকমের ডিজাইন এবং সবার ক্রিয়েটিভিটি দেখে অনেক সুন্দর লাগছে। আশা করব সবাই এই সামনে আমাদের যে পয়লা বৈশাখে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসবে। এদিকে শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম এবং বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ ছাড়াও জলরং, সরাচিত্র ও মুখোশ বিক্রি করা হচ্ছে। বিক্রয়লব্ধ অর্থ শোভাযাত্রায় ব্যয় করা হবে। স্টুডেন্টদের যেরকম কাজ, ওগুলো হচ্ছে 1000 থেকে 1200, 3000 এরকম আছে, 1500 আছে, এক একটা এক এক রেঞ্জ। বললাম তো, কাজের উপর নির্ভর করে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেবে এবারের শোভাযাত্রা, জানান এ শিক্ষক। অন্যান্য বারের মতোই এবার বাংলাদেশের ফোক মোটিভ এর পাশাপাশি ফ্যাসিবাদের মুখচ্ছবি নামে একটি মোটিভ থাকবে। বাংলা নতুন বছর বাঙালির জীবনে অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে, যা ফেরত আনতে 1 বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে ল ফার্ম নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শুক্রবার চট্টগ্রামে মত বিনিময় সভা শেষে তিনি এই কথা জানান। সহকর্মী একেএম নাজিমের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে শুক্রবার চট্টগ্রামে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। পাচার হওয়া অর্থ ফেরত আনা বাংলাদেশের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা জানিয়ে গভর্নর বলেন, বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের বিষয়ে চিঠি পাঠানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ল ফার্ম নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা মিউচুয়াল যেটাকে এমএলএ লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি, তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব। প্রথম ধাপে পাচার হওয়া সম্পদ স্থিতিশীল অবস্থায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডক্টর আহসান এস মনসুর বলেন, এসব সম্পদ ফ্রিজ করার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। ফ্রিজ হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে যে কয়েক বছর লেগে যায়, একটা মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনতে পারবো। সরকার এমন ল ফার্মের সঙ্গে যোগাযোগ করছে যারা কার সম্পদ কোথায় আছে সেটা খুঁজে বের করে। এখনই এসব ফার্ম থেকে সহযোগিতা পাচ্ছেন বলেও জানান গভর্নর। তবে কাজটা সময় সাপেক্ষ ব্যাপার বলেও উল্লেখ করেন তিনি। হয়তো 2-3 মাসের মধ্যেই আমরা নন ফুডটাকে দ্রুত কমতে দেখব। নিউজ ডেস্ক, দেশ টিভি।